এই ঘটনাটি ইনফোসিসের কো-ফাউন্ডার সুধা মূর্তি তার ব্লগে লিখেছিলেন। এই ঘটনা থেকেই যেন খানিকটা চেনা যায়। তিনি বিয়ের আগে ছিলেন সুধা কুলকার্নি। সেই সুধা যখন ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলেন, বাড়ির সবাই বলেছিলেন, আমাদের কমিউনিটিতে কিন্তু ছেলে পাওয়া যাবে না, তোমার বিয়ে হবে কি করে? প্রসঙ্গত সুধা দেবীর বাবা একজন ডাক্তার ছিলেন, নামী সার্জেন, কিন্তু তবুও তিনি ইঞ্জিনিয়ারিংই বেছে নেন। ক্লাসে 599টা ছেলে আর একটি মেয়ে। সে আমলে মেয়েরা কেউ ইঞ্জিনিয়ারিং পড়তই না। সুধা জোর করে ভর্তি হয়েছিলেন কর্ণাটকের হুবলির ইঞ্জিনিয়ারিং কলেজে। তিনি সে শহরের প্রথম ছাত্রী। কলেজের প্রিন্সিপাল সুধাকে ডেকে বলেছিলেন, 3টি শর্ত মানতে হবে। রোজ শাড়ি পরে আসতে হবে, কলেজ ক্যান্টিনেই ছেলেদের ভিড়, ওদিকে যাওয়া চলবে না, কোনো ছেলের সঙ্গে ক্লাসে কথা বলা যাবে না। তিনি অক্ষরে অক্ষরে 3টি মেনে চলতেন। কিন্তু কলেজের 2য় বর্ষে 3 নম্বর শর্তটি আর মানা সম্ভব হয়নি, কারণ ছেলেরা তার দিকে পূর্ণ দৃষ্টি নিয়ে ফিরল এবং এসে কথা বলল। ওই 600 স্টুডেন্টের মধ্যে ফার্স্ট হয়েছিলেন সুধা। তিনি তারপরে আর কখনো কোথাও দ্বিতীয় হননি। বিয়েতে ফার্স্ট, রেকর্ড নাম্বার, গোল্ড মেডেলিস্ট। স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত থেকে সেই মেডেল নেন। আরও পড়তে ইচ্ছে হলো তার। করলেন ME, সেখানেও গোল্ড মেডেল। সেই মেডেল এবার দিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সরা। কিন্তু পাশ করে বেরোনোর পর এক অদ্ভুত ব্যাপার দেখলেন। তার জন্য কোথাও কোনো চাকুরির দরজা খুলল না। সমস্ত কোম্পানিতে মেল ডমিনেটিং। মহিলা ইঞ্জিনিয়ারদের জন্য দরজা বন্ধ। কি আশ্চর্য, তাই না? খুব বেশি দিন আগেও না, 1970-72-এর ঘটনা। এই সময় একটা বিজ্ঞাপন চোখে পড়ে সুধার। ইঞ্জিনিয়ার চাই, যোগ্যতা অমুক তমুক, কিন্তু নিচে বড় হরফে লেখা মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই। টেলকো কোম্পানির বিজ্ঞাপন। তিনি খুব রেগে টাটা কোম্পানিতে স্বয়ং JRD টাটাকে একটা চিঠি লিখলেন। এরকম হবে কেন? যোগ্যতাই কি একমাত্র মাপকাঠি হতে পারে না? টাটা কর্মকর্তারা নড়ে চড়ে বসলেন। ডাক পেলেন স্পেশাল ইন্টারভিউতে, এবং বাকিটা ইতিহাস। তিনি টাটার টেলকো কোম্পানির প্রথম মহিলা ইঞ্জিনিয়ার। ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দিলেন। কাউকে না কাউকে তো অসম লড়াই চালাতে হয়, তার সুফল ভোগ করে পরবর্তী প্রজন্ম। এরপরেই টেলকোতেই নারায়ণ মূর্তির সঙ্গে আলাপ, তারপর বিয়ে। সুধা 400 টাকা আর নারায়ণ 400 টাকা দিয়েছিলেন নিজেদের বাড়িতে। সেই টাকাতেই সাদা মাটা অনাড়ম্বর বিবাহ হয়েছিল। তাদের এক ছেলে ও এক মেয়ে, দুজনেই এখন প্রতিষ্ঠিত। ইনফোসিস খোলার কথা মাথায় আসে নারায়ণের। নিশ্চিত জীবন ছেড়ে এক অনিশ্চিত সম্ভাবনা। সুধা তখনও চাকরি করতেন এবং নিজের সমস্ত জমা পুঁজি দিয়ে দিয়েছিলেন। তারপরেও খানিক দিন সুধার চাকরির আয়ে 4 জনের সংসার চলত। এই হলো গোড়ার কথা। তারপর দেশের নানা প্রান্তে 70,000 লাইব্রেরি, 10,000 টয়লেট, 2,600 গৃহহীনকে গৃহ, দেশের খরা বন্যা সবেতে নীরবে কাজ করে চলে ইনফোসিস। তিনি একাধারে শিক্ষিকা, লেখিকা, আবার অত বড় কোম্পানির চেয়ারপারসন।
বহু সম্মান, বহু পুরস্কার পেয়েছেন। টাটা কোম্পানি ছাড়ার সময় জে.আর.ডি. টাটা তাকে অমূল্য উপদেশ দিয়েছিলেন। সবসময় একটা কথা মনে রাখবে, তোমার সমস্ত টাকা পয়সার তুমি ওসি মাত্র, অর্থাৎ ট্রাস্টি। টাকার সব সময় হাত বদল হয়, হাতে রেখে লাভ নেই। টাকা বড় ক্ষণস্থায়ী, যদি সাফল্য আসে সমাজকে কিছু ফিরিয়ে দেবে, সেটাই কিন্তু চিরস্থায়ী। তিনি আজও ভুলেননি এবং সবাইকে চমকে দিয়ে বলেন, বিগত 21 বছর আমি কোনো শাড়ি কিনিনি, যা পরি সবই পাওয়া, আমি শুধু বই কিনি। একবার এমনও হয়েছিল, তিনি প্লেনের বিজনেস ক্লাসের লাইনে দাঁড়িয়েছিলেন। এক ভদ্রলোক তার সাজ পোশাক দেখে তাকে ক্যাটেল ক্লাস বলেছিলেন। তিনি জানতেন না সুধামূর্তি ভারতের রিচেস্ট পার্সনদের অন্যতম। পদ্মশ্রী সুধামূর্তি বলেন, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট জুয়েলারি আই ওয়্যার। আসলেই বড় মানুষদের ভাবনা চিন্তা অনেক বড়। আমাদের উচিত তাদের জীবন থেকে কিছু শিক্ষা নেওয়া। লেখাটি সংগৃহীত, কণ্ঠে ফজিলাতুন্নেসা শাওন।